বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আলোচনা করব ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্সের উপর। আজকে লেকচার 15। তোমরা জানো ইকোনমিক্সের উপর আমার 750-এর উপর লেকচার আছে, একেবারে ধারাবাহিকভাবে সাজানো আছে আমার হোমের প্লেলিস্টে। আমার ইকোনমিক্স সেন্টার অফ আকমলসের মালিহা, এটাতে ম্যাক্সিমাম লেকচার আছে। আর এই দ্বিতীয় চ্যানেলে আমি শিল্প অর্থনীতির উপর কী করছি লেকচার দিচ্ছি। যারা অভিজ্ঞ আছো তারা, বা যারা অভিজ্ঞ নাই তারা, অভিজ্ঞ যারা আছে তাদের মাধ্যমে চ্যানেলটা খুঁজে নেবে এবং কিভাবে হোমের প্লেলিস্টে গেলে ক্লাসগুলো লেকচারগুলো ধারাবাহিকভাবে কি আছে সাজানো আছে। আর যারা ওই সিস্টেম জানবে না তাদের কাছে সব কিছু এলোমেলো মনে হবে। এবং আরেকটা কথা বলে রাখছি, এ পর্যন্ত এই 23/6/2025 এই পর্যন্ত আমার 5টি বই প্রকাশিত হয়েছে। সেটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স ফার্স্ট ইয়ারের, ম্যাক্রো ইকোনমিক্স ফার্স্ট ইয়ারের, ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স ফার্স্ট ইয়ারের, সেকেন্ড ইয়ারের মাইক্রো ইকোনমিক্স, আর থার্ড ইয়ারের ইন্টারন্যাশনাল ইকোনমিক্স। তোমরা জানো যে আমি এই মুহূর্তে যে এমসি কলেজ সিলেটের সেটার ভাইস প্রিন্সিপাল হিসেবে আছি। আর এখন যখন কথা বলছি তখন প্রিন্সিপাল চার্জে আছে প্রায় 20 দিন ধরে। খুব ব্যস্ততার ভিতরে কিন্তু আসলে আগের মতো সময় দিতে পারতেছি না। কিন্তু এরপরে দেখছি তোমাদের অনুরোধ, 4th ইয়ার পরীক্ষার সামনে স্যার যে এই সূচকটা নিয়ে একটু আলোচনা করেন, হার্সম্যান হারফিন্ডাল ইন্ডেক্স নিয়ে একটু আলোচনা করেন। এই জন্য আমি আলোচনা রাখছি, ঠিক আছে। আমি আসলে খুবই টায়ার্ড, কলেজ থেকে সন্ধ্যার সময় কি করেছি এসেছি, এসে এখন রেকর্ড কি করতেছি। দয়া করে একটু ভালো করে দেখবে, যদি পরীক্ষা ভালো হয় সেটি আমার সার্থকতা। আসো, হার্সম্যান হারফিন্ডাল ইন্ডেক্সটা কি? 14 নম্বর লেকচারে কিন্তু আমি কনসেন্ট্রেশন রেশিওটা পড়িয়েছি। তোমার কাছে যদি কনসেন্ট্রেশন রেশিও মানে কেন্দ্রীভূতকরণ অনুপাতটা যদি ক্লিয়ার হয়, তাহলে আমি মনে করব যে হার্সম্যান হারফিন্ডাল ইন্ডেক্সটাও তোমার কাছে ইজি হয়ে যাবে। এটা হচ্ছে এমন একটা সূচক, যে সূচকের মাধ্যমে যে একটা শিল্পে কিছু সংখ্যক ফার্মের বা বড় কয়েকটি ফার্মের প্রভাব বোঝা যায়। আবার বলছি, এটা হচ্ছে এমন একটি সূচক যে সূচকের মাধ্যমে আমরা কিছু সংখ্যক ফার্মের বা বড় ফার্মের আমরা প্রভাব কি করতে পারি, আমরা এটার মাধ্যমে বুঝতে পারি। আর একটা ব্যাপার আছে, এই সূচকের মাধ্যমে একটা এই মার্কেটটা বা এই বাজার বা শিল্প, এটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার না একচেটিয়া বাজার, না পূর্ণ প্রতিযোগিতার কাছাকাছি, না একচেটিয়া বাজারের কাছাকাছি, না অলিগোপালি বাজারের কাছাকাছি, এইটা এই সূচকের মান দেখে বোঝা যায়। সূচকটা কি? সূচকটা হচ্ছে প্রত্যেকটা ফার্মের উৎপাদন এবং শিল্পের উৎপাদনের বর্গের সমষ্টি নিয়ে এই সূচকটা পাওয়া যায়। আবার বলছে, প্রত্যেকটা ফার্মের উৎপাদন মানে কিউ আই যদি 1 হয় তাহলে প্রথম ফার্মের উৎপাদন, আই যদি 2 হয় দ্বিতীয় ফার্মের উৎপাদন, 3 হলে তৃতীয় ফার্মের উৎপাদন। প্রতিটি ফার্মের উৎপাদন এবং শিল্পের উৎপাদনের অনুপাত, তো যে কোনো অনুপাত মানে কি, এ অনুপাত বি সমান কত, A/B, অর্থাৎ ভগ্নাংশে একটা উপরে আর একটা কি নিচে। তাহলে প্রতিটি ফার্মের বা আমি যে কয়টা ফার্ম সিলেক্ট করেছি ওই কয়টা ফার্মের উৎপাদন এবং শিল্পের মোট উৎপাদনের অনুপাত, এই অনুপাতের কি হতে হবে, বর্গের সমষ্টি আই 1 থেকে কত n পর্যন্ত। এই বর্গের সমষ্টি মাধ্যমে আমরা যে সূচকটা পাই সেটাকে বলা হয় হার্সম্যান হারফিন্ডাল ইন্ডেক্স। হার্সম্যান হারফিন্ডাল কি ইন্ডেক্স। তা আশা করি বুঝতে পেরেছ। তা এটাকে একটু ভাঙ্গি। মনে করো আমার ফার্ম হচ্ছে কয়টা, 4টা, ঠিক আছে। ফার্ম কয়টা আছে, 4টা। ফার্ম যদি 4টা হয় তাহলে n ইকুয়াল টু কত হবে, 4। তাহলে সূচকটা কি হবে দেখো, সামেশন i 1 to 4 qi/q হোল স্কয়ার সমান 4টা। তাহলে প্রথম ফার্মের উৎপাদন মানে কি Q1 এবং শিল্পের মোট উৎপাদনের কি অনুপাত Q1/Q, এইটার বর্গ
ঠিক আছে, তাহলে অনুপাতের কি বর্গ, এরপর সামেশনের কি যোগফল, এরপর হচ্ছে দ্বিতীয় ফার্মের কি উৎপাদন, আর শিল্পের মোট উৎপাদনের অনুপাতের বর্গ, এরপর কি লিখতে পারি Q3 বাই কি কিউ হোল স্কয়ার, এরপরে Q4 বাই কত কিউ হোল স্কয়ার। তাহলে কি দেখলাম যে প্রথম ফার্মের উৎপাদন এবং শিল্পের মোট উৎপাদন এর অনুপাতের বর্গ, দ্বিতীয় ফার্মের উৎপাদন শিল্পের উৎপাদন অনুপাতের কি বর্গ, এই যে Q2 বাই কিউ এটাকে বলে রেশিও বলে, দ্বিতীয় ফার্মের উৎপাদন আর শিল্পের মোট উৎপাদনের অনুপাতের বর্গ। তাহলে আমরা যে কয়টা ফার্ম সিলেক্ট করেছি অর্থাৎ নির্বাচিত ফার্ম সমূহের উৎপাদন এবং শিল্পের উৎপাদনের অনুপাতের বর্গের সমষ্টি, বা এদিকে তাকাও, যে নির্বাচিত ফার্মের উৎপাদন এবং শিল্পের উৎপাদনের অনুপাতের বর্গের সমষ্টি নিয়ে যে সূচক পাওয়া যায় তাকে তাকে কি বলে, তাকে হার্সম্যান-হারফিন্ডাল ইন্ডেক্স বলে। আবারও বলছি, দেখো যে যারা বুঝে ফেলেছো তো ভালো কথা, কিন্তু যারা একটু বুঝো নাই তাদের জন্য রিপিট করছি। যে মনে করো আমি 4টা ফার্ম সিলেক্ট করেছি, তা এই জন্য বলছি নির্বাচিত ফার্ম সমূহের। 5টা ফার্ম যদি সিলেক্ট করি, নির্বাচিত ফার্ম কয়টা? 5টা। শিল্পে ফার্ম 20টা হতে পারে, 25টা হতে পারে, 30টা হতে পারে। দেখো যে নির্বাচিত ফার্ম সমূহের উৎপাদন এবং শিল্পের উৎপাদনের অনুপাত এ অনুপাত বি, এ বাই বি, এই যে এটা ভগ্নাংশ চিহ্ন আছে না, এই জন্য অনুপাত বলছি। অনুপাতের নির্বাচিত ফার্মের উৎপাদন এবং শিল্পের মোট উৎপাদনের এই অনুপাতের বর্গের সমষ্টি নিয়ে যে সূচক পাওয়া যায় তাকে হার্সম্যান-হারফিন্ডাল সূচক বলা হয়ে থাকে। আমরা একটু আলোচনার সুবিধার্থে ধরে নিচ্ছি আমাদের ফার্মের সংখ্যা হচ্ছে 2টো। কয়টা? 2টো। আমরা 2টো ফার্ম কি করেছি, আমরা হিসেব করেছি 2টো ফার্ম। তাহলে আমরা সূচকটা কিভাবে বার করো, আমরা ধরে নিলাম যে শিল্পের মোট উৎপাদন হচ্ছে 100, শিল্পের মোট উৎপাদন কত? 100, আর প্রথম ফার্ম উৎপাদন করে মনে করো 40 একক, অর্থাৎ শিল্প মনে করো যে 100 ইউনিট উৎপাদন করে, এর ভিতরে সবচেয়ে বড় ফার্ম যে, যাকে আমি 1 নাম্বার বলেছি, 1 নম্বর ফার্ম, সে উৎপাদন করে 40 ইউনিট। তাহলে ওই ফার্মের উৎপাদন আর শিল্পের মোট উৎপাদন অনুপাত হচ্ছে 40/100, এই অনুপাতের বর্গ নিলাম। এর ধরি দ্বিতীয় ফার্মের উৎপাদন হচ্ছে কত? Q2 = 30, আর শিল্পের মোট উৎপাদন ওই যে একবার 100 বলেছি, এখানেও আমি 100 লিখতে বাধ্য। এই অনুপাতের কি বর্গ, বর্গের কি সমষ্টি, এই যে সামেশন আছে না, এই যে সামেশন, এই জন্য যোগ দিয়ে দেখিয়েছি সমষ্টি। দেখি আমরা কত হয়। এটা এই 0 0 কাটাকাটি, 10/4 মানে কি 0.4 বর্গ, 0 0 কাটাকাটি, 10/3 মানে কি 0.3 বর্গ, 0.4 এর বর্গ হচ্ছে কত 16, আর 0.3 বর্গ হচ্ছে কত 0.09। না পারলে আপনারা কোথায় যাবেন, যে ক্যালকুলেটরে দেখে নেবেন, ঠিক আছে। হ্যাঁ, 0.3 বর্গ, 3 এর বর্গ কত 9, ঠিক আছে। 0.3 দুইবার গুণ দিছি, তো 0.3 দুইবার গুণ দিলে 0.3 কয়বার? দুইবার গুণ দিছি, তাহলে এই 1 এই 1, তো 0.2 ঘর বামে হবে, ঠিক আছে। একটা একটা করে দুইটা, 1 ঘর 1 ঘর, তো 2 ঘর, 0.2 ঘর বামে হবে। 1 9 পেয়েছি, একটা শূন্য দিলাম, এই যে 0.09, পয়েন্ট কত 25। তাহলে আমাদের এখানে যে এই উদাহরণে আমরা 2টি ফার্ম নিয়ে যে উদাহরণ দিয়েছি, এই উদাহরণে আমাদের হার্সম্যান-হারফিন্ডাল সূচক হচ্ছে কত 0.25, অথবা আগে একটা 0 দিতে পারো, 0.25, ঠিক আছে। এখন একটু লক্ষ্য করো, একটু লক্ষ্য করো, মনে করো আরো অনেক ফার্ম আছে, থাকতে পারে আরো অনেক ফার্ম, যদি থাকে, যদি তুমি কি করবা, ওই ফার্মগুলো কি করবা, নিবা, ঠিক আছে। এখন আমি একটা উদাহরণ দিচ্ছি, একটু দেখো তো। এখানে 100, ঠিক আছে, আর প্রথম ফার্ম উৎপাদন করে কতটুকু 100, অর্থাৎ শিল্পের উৎপাদন 100, শিল্পের উৎপাদন 100, প্রথম ফার্ম কত উৎপাদন করে 100 ইউনিট, অর্থাৎ শিল্প যা উৎপাদন করে, যা সাপ্লাই দেয়, তার পুরোটাই কে দিচ্ছে? ওই বড় ফার্ম প্রথমটা দিচ্ছে।
তাহলে দ্বিতীয় ফার্ম, তৃতীয় ফার্ম, চতুর্থ ফার্ম এদের কি কোনো অবদান আছে? কোনো অবদান নাই, এদের কোনো প্রোডাকশন নাই। হ্যাঁ, এই 100-র ভিতরে যদি আবার প্রথম ফার্ম যদি উৎপাদন করতো 99, তাহলে বাকি 1 ইউনিট উৎপাদন করতো অন্যান্য ফার্মগুলো। কিন্তু যেহেতু 100-র ভিতরে 100টাই প্রথম ফার্ম উৎপাদন করে, এর মানে যে আর কোনো উৎপাদন নাই, অন্য কেউ উৎপাদন করে না, অন্য কেউ উৎপাদন করে না, এর মানে বাজারে একটা ফার্ম আছে। বাজারে যদি 2টো বা 3টে বা 4টা ফার্ম থাকতো, তাহলে কখনোই যে শিল্পের মোট উৎপাদন 100 হলে কখনো যে ফার্মের উৎপাদন 100 হবে না। তখন অবশ্যই ফার্মের উৎপাদন কিউ স্মলার দেন ক্যাপিটাল কিউ, অর্থাৎ শিল্পের উৎপাদন হতে ফার্মের উৎপাদন কি হবে? কম হবে। কিন্তু যখনই কিউ ইকুয়াল টু ক্যাপিটাল কিউ, অর্থাৎ ফার্মের উৎপাদন আর শিল্পের উৎপাদন সমান হবে, এবং সেটা যদি একটা ফার্ম যদি হয়, তাহলে আমি বুঝবো যে শিল্পের উৎপাদন যা আছে 100 ইউনিট বা 1000 ইউনিট হলে ওই ফার্মটাই, একটা ফার্মে 1000 ইউনিট সাপ্লাই দেয়, এখানে আর দ্বিতীয় ফার্ম নাই। তাহলে এখানে সূচকটা কত দাঁড়াচ্ছে প্রিয় শিক্ষার্থীরা? 1 স্কয়ার সমান 1। এর মানে হচ্ছে আমাদের এই হার্টসফিল্ডের সূচক, যেটাকে আমরা হার্টসম্যান-হারফিল্ডের সূচক, যেটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি, এই এইচ এর মানটা যদি কত হয়? 1 হয়, তাহলে আমরা বুঝবো বাজারে শুধুমাত্র একটাই ফার্ম আছে। বাজারে শুধুমাত্র কয়টা ফার্ম আছে? শুধুমাত্র একটা ফার্ম আছে। শুধুমাত্র কি? একটা ফার্ম আছে। এর মানে একচেটিয়া কারবার, একচেটিয়া বাজার। তাহলে আমরা হার্টসম্যান-হারফিল্ডের সূচকের মান যদি 1 হয়, আমরা নির্দ্বিধায় বলতে পারি এটা হচ্ছে একটা মনোপলি মার্কেট, একচেটিয়া বাজার। আচ্ছা, ঠিক একইভাবে হার্টসম্যান-হারফিল্ডের সূচক যদি কি হয়? 0 হয়, 0 যদি হয়, ঠিক আছে, তাহলে বুঝবো যে এখানে অসংখ্য ফার্ম আছে, অসংখ্য ফার্ম আছে, অসংখ্য ফার্ম আছে, যার ফলে সূচকের মানটা কি হয়ে গেছে? 0 হয়ে গেছে। অর্থাৎ মার্কেটটা হয়ে গেছে কি? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। মার্কেট হয়ে গেছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এই প্রেক্ষাপটে ইউরোপিয়ান ইকোনমিক কমিশন, যেটাকে আমরা বলি ইইসি, ইউরোপিয়ান ইকোনমিক কমিশন, তারা একটা হিসাব দিয়েছে। সেটা কি? সেটা হচ্ছে যদি হার্টসম্যান-হারফিল্ডের সূচক এইচ স্মলার দেন 0.1 হয়, স্মলার দেন 0. কি হয়? 1 হয়, তাহলে বুঝবো বাজারে কেন্দ্রীভূতকরণের মাত্রাটা নিম্ন। বাজারে কনসেন্ট্রেশনের মাত্রা, কেন্দ্রীভূতকরণের মাত্রাটা হচ্ছে কি? নিম্ন মাত্রায়। যদি 0.1 এর যদি কম হয়, তুমি লক্ষ্য করো 0.1 এর থেকে কম হতে হতে যদি 0 হয়, তাহলে পূর্ণ প্রতিযোগিতা বাজার, অর্থাৎ কোনো ফার্ম বাজার শেয়ারের উপর কোনো প্রভাব সৃষ্টি করতে পারে না। এর মানে আমরা কি বুঝবো? কেন্দ্রীভূত কারণে মাত্রা হচ্ছে 0। ওকে, তাহলে এই জন্য আমরা বলছি 1 এর নিচে হলে আস্তে আস্তে এটা 0-র দিকে যাবে। অর্থাৎ যত 1 এর নিচে হবে, যত 0-র কাছাকাছি যাবে, আমরা বলবো এটা নিচু মাত্রার কেন্দ্রীভূতকরণ। আর যদি আমাদের মানটা যদি হয় যে 0.1 এর চেয়ে কি বড় আর 0.18 এর চেয়ে কি ছোট, যদি 0.01 এর চেয়ে কি হয়? বড় হয়, আর এইচ 0.18 এর চেয়ে কি হয়? কম হয়, মানে এই রেঞ্জের ভিতরে থাকে। এই রেঞ্জের ভিতরে মনে করো আমি এইচ এর মান 0.16 বের করেছি। এই 0.16 ভুল বলেছি, এটা 0.1। হ্যাঁ, আমরা মনে করো কত বের করেছি? 16 বের করেছি। এই 0.16টা 0.1 এর চেয়ে বড়। 0.1 মানে কি? 0.10 যে বড়, 0.18 এর চেয়ে কি ছোট, এই রেঞ্জের ভিতর কি রয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কেন্দ্রীভূতকরণের মাত্রা যেটা হয়েছে, আমাদের উল্লেখযোগ্য পরিমাণ কি হয়েছে? কেন্দ্রীভূতকরণ হয়েছে। কি হয়েছে? উল্লেখযোগ্য পরিমাণ কেন্দ্রীভূতকরণ কি হয়েছে, এই রেঞ্জের ভিতরে যদি থাকে। আর যদি মানটা যদি আমাদের এরকম হয়, এইচ এর মানটা গ্রেটার দেন 0.18, মনে করো তোমার মান বেরিয়েছে এইচ ইকুয়াল টু 0.23, তাহলে 0.18 এর চেয়ে কি বেশি না? বেশি। তাহলে আমরা বুঝবো এখানে উচ্চ মাত্রায় কেন্দ্রীভূতকরণ হয়েছে, উচ্চ মাত্রায়
কেন্দ্রীভূতকরণ কি হয়েছে। এখন কেউ কেউ বলতে পারো যে স্যার যে এইচ এর মান তো 1 হলে পুরা কি একচেটিয়া বাজার, হ্যাঁ এইচ এর মান যদি 1 হয় সেখানে 0.18 এর চেয়ে বড় সেটা 0.23, এটা তো অনেক কি মানে কম একের চেয়ে, তা উচ্চ মাত্রায় কেন্দ্রীভূতকরণ কেন বলা হয়েছে। আসলে ইউরোপিয়ান ইউনিয়ন এরা হচ্ছে শিল্পভিত্তিক অর্থনীতির দেশ, এরা এখানে কিন্তু অসংখ্য ফার্ম আছে, এখানে অসংখ্য কি রয়েছে ফার্ম রয়েছে। এর ভিতরে মনে করো যে দেখা যায় যে 8-10টা ফার্ম, হ্যাঁ তাদের সূচক যদি দেখা গেল যে 0.18 এর চেয়ে কি বড়, তাহলে বুঝতে হবে ওই 8-10টা ফার্ম কিন্তু বৃহৎ কি ফার্ম, ঠিক আছে। যেখানে মনে করো যে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলারের কি হয়, যে বিলিয়ন বিলিয়ন বা ট্রিলিয়ন ডলারের কি হয় যে বিজনেস হয়, হ্যাঁ সেখানে কয়েকটা ফার্মের শেয়ার যদি 0.18 যদি কি হয় বেশি হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে ওই কয়েকটা ফার্ম ওয়ার্ল্ড কি করতেছে, নিয়ন্ত্রণ করছে। আচ্ছা, এখন অনেকের মনে আবার একটা প্রশ্ন সৃষ্টি হয়ে যাবে, স্যার একটা কি কোনো সূত্র দিল, এই সূত্র তো আমাদের বইয়ের সূত্রের সাথে কি মিলছে না, কারণ বইতে তো হার্টসম্যান হারফিন্ডাল সূচকটা দিয়েছে কত, সামেশন পিআই স্কয়ার। ভালো, তা আমি তো এটা তো দেই নাই, তাহলে আমি কি ভুল করলাম কি না, ঠিক আছে আমি ভুল করলাম কি না, কারণ এইভাবে দিলে ক্লিয়ার হবে, ঠিক আছে। এটা অর্থ কি, এটা অর্থ হচ্ছে p1 স্কয়ার যোগ p2 স্কয়ার যোগ p3 স্কয়ার যোগ ডট ডট pn স্কয়ার। হ্যাঁ, এখন আসো এই সূত্র আর আমি যে সূত্র দিয়েছি একই কথা। এই p1 স্কয়ারটা কি, এই p1 স্কয়ার হচ্ছে প্রথম ফার্মের উৎপাদন শিল্পের মোট উৎপাদনের অনুপাত, এই অনুপাত দিয়ে তারপরে কি করতে হবে, বর্গ দিতে হবে। অর্থাৎ p1 এর মিনিং হচ্ছে যে প্রথম ফার্মের উৎপাদন আমি শিল্প ভুল বলেছি, প্রথম ফার্মের উৎপাদন এবং শিল্পের উৎপাদন, কারণ এই n সংখ্যক ফার্মের শিল্প তো একটাই, পোশাক শিল্প হলে এই ফার্মগুলো পোশাক শিল্পের, পাট শিল্প হলে এই ফার্মগুলো পাট শিল্পের। তার এই p1 এর অর্থ হচ্ছে প্রথম ফার্মের উৎপাদন এবং শিল্পের মোট উৎপাদনের অনুপাতের কি বর্গ, যোগ p2 হচ্ছে কি, p2 হচ্ছে দ্বিতীয় ফার্মের উৎপাদন এবং শিল্পের মোট উৎপাদনের অনুপাত, তারপর কি বর্গ। এইভাবে আমরা কি করেছি, গিয়েছি সমষ্টি নিয়েছি, আমরা সূচকটা পেয়েছি। আপনি যখন এই ফরম্যাটে লিখেছেন এইটা এসেছে, আর এই ফরম্যাটে লিখলে কি হবে, h ইকুয়াল টু সামেশন কিউ আই বাই কিউ হোল স্কয়ার, i 1 টু কত n পর্যন্ত, ঠিক আছে। তো তুমি এই ফরম্যাটে লিখলে অঙ্ক করতে গেলে কিন্তু তোমাকে এই ফরম্যাটে কি করতে হবে, যেতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে হারফিন্ডাল সূচকটা তোমরা বুঝতে পেরেছো। এটা কি, এটা জাস্ট এতটুকুই যে প্রত্যেকটা ফার্মের উৎপাদন আর শিল্পের কি করবা, উৎপাদনের অনুপাত নিবা, অনুপাত নিয়ে সেটার বর্গ নিবা। কেন্দ্রীভূতকরণ অনুপাতে মনে করো অনুপাত পেয়েছি 0.4, ঠিক আছে। এখানে গিয়ে আমার অঙ্কটা শেষ হয়ে যাচ্ছে, পয়েন্ট কত 4, আর এখানে আমি কি করবো, জাস্ট 0.4 এর বর্গ নেব, কত পাবো 0.16, ঠিক আছে। এই জন্য সূচকের যে ওই রেজাল্ট মানে মাত্রাটা, যে একের বড় হলে কি হবে, একের কম হলে কি হবে, আলাদা একটা মাত্রা কি থাকে, যেহেতু আমি বর্গ নিয়েছি, ঠিক আছে, বর্গ নিয়ে এই মানগুলো কি হয়েছে, ছোট হয়েছে। এবং আমরা লক্ষ্য করেছি যদি শুধু একটা ফার্ম থাকে তাহলে সর্বোচ্চ মাত্রাটা কত হয়, 1 হয়। অসংখ্য ফার্ম থাকে আর সবাই যদি কি হয়, সমান হারে যদি কি করে উৎপাদন করে, তাহলে সবগুলো যোগ করলে প্রায় শূন্যর কাছাকাছি হয়ে যায়, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হয়। আজকে প্রিয় শিক্ষার্থীরা এতটুকু, পরে আরো আলোচনা কি করব নিয়ে আসবো। এটা হচ্ছে 16 নাম্বার কি 15 নাম্বার কি লেকচার। তোমরা সবাই কি করো, ভালো থেকো। পুরাতন শিক্ষার্থী যারা আছে, আসলে তোমাদের আবদার কিন্তু অনেক কি বেশি থাকে যে স্যার এইটা দেন ওইটা দেন। আমি অনেস্টলি বলতেছি যে ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই ব্যস্ততা থাকার কারণে আসলে কি সম্ভব হয়ে ওঠে না। তবে আমি চেষ্টা করব এই যেভাবে এসেছি কলেজ থেকে এসে কি করেছি, লেকচার কি করেছি দিয়েছি, যদি কিছু উপকার পাও, যদি কিছু লাভ হয়, সেটাই আমার কি সার্থকতা। ফোর্থ ইয়ারের পরীক্ষা খুব ভালো করে কি করে দাও। আমি হতে থাকবো না, লেকচার কি হবে থাকবে। এটা 2025 সাল, ইউটিউবে যদি 2026 সালে না থাকলেও, আমি যদি না থাকি কিন্তু আমার স্টুডেন্টরা 26 সালে
এই লেকচার পাবে, আমার স্টুডেন্টরা 27 সালের এই লেকচারটা পাবে। 26 সাল, 27 সাল বা 2030 সাল দেখতে পারবো কিনা জানি না, কিন্তু লেকচার থাকবে। তোমরা যদি একটু উপকৃত হও, দোয়া করবে। সবাই ভালো থেকো।